আসসালামু আলাইকুম। আচ্ছা, যদি এমন হয় একটা মানুষ বাড়িতে ঢুকে ৪ জন মানুষকে হত্যা করলো, কিন্তু এরপর লোকটা সঙ্গে সঙ্গে পালিয়ে গেল না, বরং সে ওই বাড়িতে বেশ কিছু সময় কাটালো। বাড়ির কম্পিউটার ব্যবহার করলো, অনেক সময় ফ্রিজ থেকে খাবার বের করে খেলো এবং নিজের আহত হাতের চিকিৎসা করলো। আর যাওয়ার সময় এমন সব প্রমাণ রেখে গেল যেগুলো সাধারণত একজন অপরাধীকে ধরার জন্য যথেষ্ট। আরও ক্লিয়ার করে বললে বলা যায়, এমন কিছু প্রমাণ রেখেছে যা পুলিশের কাছে থাকলে কয়েক ঘন্টার ব্যাপার অপরাধীকে ধরা। কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপার কি জানেন? ঘটনাটি ঘটেছিল ২০০০ সালে, আর এত বছর পরেও পুলিশ আজও জানে না সেই খুনি কে ছিল। ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন এবং লাইক দিয়ে দিন, আর ফেসবুক থেকে দেখে থাকলে দয়া করে ফলো করে ফেলবেন। ঘটনাটা জাপানের টোকিও শহরের সাটাগায়া এলাকায় ২০০০ সালের ৩০শে ডিসেম্বর। ছোট্ট একটা বাড়িতে থাকতেন মিকিও এবং তার স্ত্রী ইয়াসুকো আর তার ২ সন্তান। মেয়ের নাম নিনা আর ছেলে হলো রেই। বছরের শেষ সময়, আর কিছুক্ষণের মধ্যেই নতুন বছর আসবে। সময়টা আগেই বলেছি, ৩০ ডিসেম্বর। একদিন পর যখন বছর শুরু, নতুন দিগন্ত শুরু হবে, তাদের জীবনের দীপ্ত আলো চিরতরে শেষ হয়ে গেল। সন্ধ্যার পর মিয়াজাওয়া পরিবারের সকলে নিজেদের বাড়িতেই ছিল, মিকিও, ইয়াসুকো এবং তার ২ সন্তান। বাহিরে ডিসেম্বরের প্রচণ্ড ঠান্ডা, পাশেই বড় একটি পার্ক। রাত বাড়ার সঙ্গে সঙ্গে আশপাশটাও একদম শান্ত হয়ে গেছে। যখন রাত ১১টা, তখন একজন অজানা মানুষ বাড়ির মধ্যে কিভাবে যেন ঢুকে। কিভাবে সে ঢুকেছিল সেটা আমরা পরে বলবো। এখন শুধু সেই রাতে কি ঘটেছিল সেটা শুনুন। বাড়িতে ঢোকার পর পরিবারের ৪ জনই তার আক্রমণের শিকার হয়। ৬ বছরের রেইকে শ্বাস রোধ করে হত্যা করা হয়, আর মিকিও, ইয়াসুকো ও ৮ বছরের নিনা ধারালো অস্ত্রের আঘাতে নিহত হয়। তদন্তকারীরা মনে করেন রেই সম্ভবত প্রথম শিকার ছিল। তবে সেই রাজ্যে মিয়াজাওয়া পরিবারের জন্য কতটা শ্বাসরুদ্ধকর ছিল তা হয়তো আমরা কল্পনাও করতে পারবো না। কিন্তু এরপরেই ঘটনাটা অন্য সব কেস থেকে আলাদা হয়ে যায়, কারণ লোকটি খুন করে সাথে সাথে পালিয়ে যায়নি, সে বাড়ির ভেতরেই থেকে যায়। এবার চিন্তা করেন, আপনি একটি বাড়ির ভিতরে ঢুকলেন, ৪ জন মানুষকে হত্যা করলেন এবং সেখান থেকে চলে গেলেন না। যদিও আপনি জানেন যে কেউ এই সময় চলে আসতে পারে, যেহেতু এটা ফেস্টিভ্যালের সময়। যাই হোক, পালিয়ে তো গেলই না, এর পরিবর্তে সে যা করলো সেটা একদম কেসটাকে অদ্ভুত করে দিয়েছে। ধস্তাধস্তির মাঝে খুনিরও হাতে আঘাত লেগেছিল। বাড়ি ছেড়ে যাওয়ার বদলে সে সেখানেই নিজের হাতের চিকিৎসা করতে থাকে। পরে ঘটনাস্থলে তার রক্তও পাওয়া যায়। এরপর সে বাড়ির ফ্রিজ খোলে, সেখান থেকে আইসক্রিম বের করে তা খেয়ে নেয়। অতঃপর সে পরিবারের কম্পিউটার ব্যবহার করে। বাড়িটা যখন একদম শান্ত, মানুষগুলো যখন পড়ে আছে লাশ হয়ে, তখন সে আনন্দের সাথে কম্পিউটার চালাচ্ছে। আর সবচাইতে অদ্ভুত যে বিষয়টি, তা হলো তিনি নিজের উপস্থিতি লোকানোর বদলে একের পর এক জিনিস এই বাড়ির মধ্যেই রেখে যাচ্ছিল। যেমন তার পোশাক, তার মাথার টুপি, তার গ্লাভস, তার স্ক্রাব, তার ব্যাগ এবং তার কালো হ্যান্ডক্রাফট। সেই সাথে রয়েছে তার আঘাতপ্রাপ্ত সেই রক্ত। এমনকি ঘটনায় ব্যবহৃত একটি ছুরিও ঘটনাস্থলেই পাওয়া যায়। আর হ্যাঁ, শুধু জিনিস না, বাড়িতে তার অসংখ্য জায়গায় ফিঙ্গারপ্রিন্ট রয়েছে, তার রক্ত রয়েছে, তার ডিএনএ রয়েছে। অর্থাৎ লোকটা নিজের পরিচয় না বললেও নিজের শরীর আর নিজের জিনিসের অসংখ্য চিহ্ন সেখানেই রেখে যায়। তার অনেক সময় পরে সে সেই বাড়িটা ছেড়ে চলে যায়। কেউ তাকে যেতে দেখেছে এমন কোনো নিশ্চিত তথ্য নেই। কোথায় যে সে চলে গেল সেটাও জানা যায় না। হঠাৎ করেই যেন সে উধাও হয়ে গেল। পরের দিন সকাল, ইয়াসুকোর মা হারুকো পরিবারের সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা করেন, কিন্তু যোগাযোগ করতে পারেননি। কিভাবে ধরবে তারা ফোন? তারা এখন লাশ হয়ে আছে। দীর্ঘ সময় চেষ্টার পর যখন তাদের সাথে কোনো যোগাযোগ হয়নি, তাই তিনি তার মেয়ের সাথে দেখা করতে বাড়িতে যান। দরজায় সাড়া না পেয়ে ভেতরে ঢুকেন, আর সেখানেই তার বুঝতে বাকি রইল না তার মেয়ে কেন ফোন ধরেনি। মেয়ে আর মেয়ের পরিবার আর বেঁচে নেই। তার মা পুলিশকে ফোন করলো, পুলিশ আসলো, তদন্ত শুরু হলো। এখন পর্যন্ত আমি আপনাদের সেই রাতের ঘটনা কি ঘটেছে তা বলেছি, কিন্তু এখানেই আসল রহস্য শুরু। কারণ একটা প্রশ্ন তো আসবেই,
এই ঘটনাগুলো পুলিশ জানলো কিভাবে? লোকটা কোথা দিয়ে ঢুকেছিল, কোথায় গিয়েছে, সেগুলো কিভাবে পুলিশ জেনেছে? কিভাবে বোঝা গেল সে সেই বাড়িতে অনেকক্ষণ ছিল? কিভাবে জানা গেল সে খাবার খেয়েছিল? কিভাবে জানা গেল তার হাতে আঘাত হয়েছিল? আর সবচেয়ে বড় কথা, তার পরিচয় জানার মতো এত প্রমাণ পুলিশের কাছে থাকার পরেও পুলিশ কেন তাকে ধরতে পারেনি? পুলিশ প্রথমে পুরো বাড়িটা খুব ভালোভাবে পরীক্ষা শুরু করে। বাড়িটার একদম পাশেই ছিল একটি পার্ক। দ্বিতীয় তলায় বাথরুম এর জানালাও ওই দিকেই ছিল। কিন্তু তদন্তকারীর ধারণা ছিল লোকটা হয়তো পার্কের দিক থেকে এসে ওই জানালা দিয়ে ভিতরে ঢুকেছে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, এত বছর পরেও পুলিশ শতভাগ নিশ্চিত হতে পারেনি যে সে সেদিক দিয়ে ঢুকেছিল। এর মানে হলো রহস্যটা শুরু হচ্ছে একদম বাড়িতে ঢোকার মুহূর্ত থেকেই। লোকটা ঢুকেছিল এইটা তো নিশ্চিত, কিন্তু ঠিক কোন পথ দিয়ে ঢুকেছিল সেটা নিশ্চিত নয়। এরপর পুলিশ ভেতরের জিনিসগুলো পরীক্ষা করতে থাকে, আর তারা এমন কিছু দেখতে পায় যেটা থেকে বোঝা যায় লোকটা ঘটনা ঘটিয়ে সঙ্গে সঙ্গে চলে যায়নি। পরিবারের কম্পিউটার ব্যবহার করা হয়েছিল, ফ্রিজ থেকে খাবার নেওয়া হয়েছিল, অন্তত 4টা আইসক্রিম খাওয়া হয়েছিল। মানে বাড়ির 4জন মানুষ আর বেঁচে নেই, অথচ ওই লোকটা সেখানে বসে এমনভাবে সময় কাটিয়েছে যেন তার কোনো তাড়া নেই। এই বিষয়টা তদন্তকারীদের মাথা ঘুরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। কিন্তু এরপর যা পাওয়া গেল তা আরো অদ্ভুত। সাধারণত অপরাধীরা নিজের সবকিছু লুকিয়ে ফেলতে চায়, ঘটনাস্থলে যেন কোনো কিছু না পাওয়া যায়। কিন্তু এই হত্যাকারী নিজের রক্ত সেখানে ফেলে গিয়েছিল। পুলিশ পরীক্ষা করে জানতে পারে এটা তার ব্লাড, এবং সেই গ্রুপ ছিল এ পজিটিভ। শুধু রক্ত না, পুলিশ তার ফিঙ্গার প্রিন্টও সেখানে পায়। এখানে এসে খুব সহজেই মনে হতে পারে তাহলে লোকটাকে খুঁজে পাওয়া খুব কঠিন হওয়ার কথা না, কারণ একটা মানুষের ফিঙ্গারপ্রিন্ট আছে, ডিএনএ আছে, এবং তার রক্ত পুলিশের কাছে আছে। কিন্তু পুলিশ যখন এগুলো তাদের রেকর্ডের সঙ্গে মেলাতে শুরু করে, তখন কোনো ম্যাচ পাওয়া গেল না। এজন্য একজন মানুষ নিজের পরিচয়, নিজের সবকিছু বাড়ির মধ্যে চিহ্ন হিসাবে রেখে গিয়েছে, কিন্তু সেই মানুষটা যে পৃথিবীতে আছে তার কোনো রেকর্ড নেই। আরো অদ্ভুত, এরপর পাওয়া যায় তার টুপি, তার জ্যাকেট, তার গ্লাভস, তার টাওয়েল এবং ব্যাগ। এর পাশাপাশি পড়েছিল তার ধূসর রঙের সুইট শার্ট। সবচেয়ে গুরুত্বপূর্ণ সূত্রগুলোর মধ্যে একটি ছিল এই সুইট শার্ট। পুলিশ খোঁজ নিয়ে জানতে পারে এই নির্দিষ্ট সুইট শার্ট পুরো জাপানে মাত্র 130টি বিক্রি হয়েছে, আর টোকিও শহরের মধ্যে বিক্রি হয়েছে মাত্র 10টি। তখন পুলিশ মনে করেন তাহলে তো হত্যাকারীকে ধরা খুব সহজ হয়ে যাবে এবং এই কেসটি সলভ হয়ে যাবে। কিন্তু সেই সূত্র ধরেও তার পরিচয় বের করা যায়নি। বছরের পর বছর পার হয়ে যায়, পুলিশের কাছে তার ফিঙ্গারপ্রিন্ট, ডিএনএ, ব্লাড, টুপি, সুইট শার্ট, জ্যাকেট, গ্লাভস এছাড়াও আরো অনেক কিছু মজুদ ছিল। কিন্তু তারপরও আজ অবধি পুলিশ তাকে ছুঁতেও পারেনি। স্বাভাবিকভাবে কেসগুলোর ক্ষেত্রে পুলিশ সবসময় জানায় তাদের কাছে নির্দিষ্ট প্রমাণাদি না থাকার কারণে ধরতে পারেনি সেই খুনি কিংবা হত্যাকারীকে। কিন্তু এই কেসের ক্ষেত্রে সব প্রমাণাদি থাকার পরেও পুলিশ হত্যাকারীকে ছুঁতেও পারেনি। এই ঘটনাটা আমার কাছে রহস্যময় মনে হয়েছে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুল করবেন না। আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।